শুরু করছি প্রেম বর্ণহীন লিখনীতে তনিমা খান। শেষ পর্ব। নিজেকে আজ অনেকবার কোনো অভাগে মনে হয় ইন্দুবালার। যার ভাগ্য সুখ কখনো স্থায়ী হয় না, তার মতো কি তার সন্তানটিও কপালে সুখ জুটবে না? ভীষণ যন্ত্রণাদায়ক ভাবনায় ইন্দুবালার চোখের কার্নিশ ফের ভিজে ওঠে। ভালোবাসা, সম্মানের জন্য তৃষ্ণার্ত অন্তঃস্থল পেয়েও সবটা হারিয়ে ফেলার ভয়ে গুমড়ে মরছে। একটা সময় মস্তিষ্কের অসহনীয় প্রদাহ আর দমবন্ধকর অনুভূতির তাড়নায় ইন্দুবালা খোলা জানালা দিয়ে মাথা বের করে দেয়। সমীরণের শীতল ঝাপটায় বুক ভরা শ্বাস নিয়ে নেত্রদায় বন্ধ করে নেয়। পেটে আলতো হাত বুলাতে বুলাতে ফিস ফিস করে বলে, প্লিজ মুত্তাকিন, সুস্থ সবল ফিরে আয়। অনু ম্লান চোখে দেখে চলেছে ইন্দুবালাকে। মেয়েটির অন্তঃস্থলে যে অচিরেই গড়ে উঠেছে হারিয়ে ফেলায় ক্লেশ আর ভয়ের এক বিশাল পাহাড়, যে দুঃখের পাহাড় ঠিক মেঘের মতো মিলিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সে মুত্তাকিনের মুখ দেখবে। অনু ইন্দুবালার থেকে দৃষ্টি সরিয়ে শাশুড়ির দিকে দৃষ্টি রাখে। মায়ানকে বুকে জড়িয়ে তন্দ্রায় বিভোর হয়ে আছে। সে টলটলে নেত্রে ছেলের মুখটি দেখে বিড়বিড় করে, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই মিরশাদ। আমার মতো আমার ছেলেটাকে এতিম করে দেবেন না। তুর্য যত দ্রুত পারছে গাড়ি চালাচ্ছে, পাশেই তার দলের আরেকটা ছেলে বসে আছে। কিন্তু তার মনে হলো দুটো গাড়ি তাকে বহুক্ষণ যাবৎ অনুসরণ করছে। সে মিরর থেকে দৃষ্টি সরিয়ে ব্যাপারটাকে খুঁটিয়ে দেখার চেষ্টা করলো। সে পথ ঘুরিয়ে অন্য পথে ঢুকলো। তার সন্দেহ ঠিক হয়, গাড়ি দুটো ও তাকে অনুসরণ করে ঠিক এই পথেই ঢোকে। ঘেমে ওঠে তুর্য। ইন্দুবালার দিকে এক পলক তাকিয়ে সতর্ক কণ্ঠে বলল, ভাবি যান, জানালা থেকে মাথা ঢুকিয়ে বসুন আর জানালাটা তুলে দিন। আমার দম বন্ধ হয়ে আসছে তুর্য, জানালা বন্ধ করে দিলে শ্বাস নিতে কষ্ট হয়ে যাবে। তুর্য কথা বলে না, সে গাড়ির গতি আরো বাড়িয়ে দিয়ে বলল, তবে মাথা ঢুকিয়ে বসেন ভাবি যান, আর সাবধানে বসুন, আমি গাড়ির স্পিড বাড়াচ্ছি। অনু ফিরে তাকায় তুর্যের দিকে, সন্নিগ্ধ কণ্ঠে শুধায়, কিন্তু তুমি এমন বলছো কেন? আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে বড় ভাবি যান। আমরা যে কোনো মূল্যে আপনাদের সহি সালামত কোনো নিরাপদ জায়গায় যেতে হবে। তুর্য যতই স্পিড বাড়ায় না কেন ওই লোকগুলো থেকে পিছু ছাড়াতে পারে না। ভয় পেয়ে যায় তুর্য, তারা দুজন এত মানুষের সাথে মোকাবিলা করে উঠতে পারবে না। অনু ভয়াত দৃষ্টি পেলে ইন্দুবালাকে আগলে নেয় নিজের সাথে। ইন্দুবালা ফিরে তাকায় তুর্যের দিকে, চিন্তিত কণ্ঠে শুধায়, কিন্তু কেউ কেন আমাদের অনুসরণ করবে তুর্য? আর করলেও কারা তারা? আমি কিছু জানি না ভাবি যান। ভাই শুধু বলেছে আপনাদের একটু সাবধানে থাকতে হবে কিছু মানুষের থেকে। সে মানুষগুলো কারা তুর্য? আমি সত্যিই জানি না ভাবি যান। তুমি মিথ্যা বলছো তুর্য। ইন্দুবালার দৃঢ় কণ্ঠে তুর্য মুখ লুকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। চলতে চলতেই পুলিশের গাড়ির সাইরেন শুনতে পেল সে। তাদের পাশ ঘেঁষে একটা পুলিশের গাড়ি চলছে দেখে তুর্য ফোঁস করে নিঃশ্বাস ফেলল। অন্তত শহর থেকে বের হওয়ার পর্যন্ত দুর্গম পথটুকু পাড়ি দিতে পারলে সে নিশ্চিন্ত হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ক্ষতিপূরণের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিলেও সাধারণ মানুষ ক্ষুব্ধ। জনমনের ক্ষোভ ও হতাশ। যারা আমাদের শহর চালায় তারাই যদি চোর হয়, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? সরকারপন্থী কিছু চ্যানেলগুলো একের পর এক খবর হেডলাইন করে যাচ্ছে। দুর্নীতির কেলেঙ্কারির মতো সিটি মেয়র মুহিত ইর্তেজা তার পরিবার পালিয়ে গেছেন। এতে পরিষ্কার মুহিত ইর্তেজা দুর্নীতিবাজ নেতা। বিল্ডারের উপর আর কোনো প্রকার আইনি চাপ থাকে না। প্রতিটা সংবাদের মাধ্যমে এটাই আশ্বাস দিচ্ছে পুলিশ মুহিত ইর্তেজা তার পরিবারকে তারা যে কোনো মূল্যে খুঁজে বের করবে। জনসাধারণের এত টাকা তারা যেভাবেই হোক উদ্ধার করবে। ধুলো জমা দেওয়ালে এঁটে থাকা টিভির স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুহিত ইর্তেজা। চেয়ারে বেঁধে রাখা হাত পা এতক্ষণ মুক্তির জন্য জোর খাটালেও দেহ আর সায় দেয় না। বাঁধা হাত পা নিয়ে বলহীন পড়ে থাকে চেয়ারে। পাশের চেয়ারে বেঁধে রাখা মিরশাদ নতশির
এক কপাল বেয়ে চুয়ে চুয়ে বিন্দু বিন্দু রক্ত মেঝে ছুঁয়ে যাচ্ছে। চোখের সামনে ঝাপসা অনুভব হতে মিরশাদ ব্যর্থ প্রচেষ্টা করা ছেড়ে দেয়। ডেস্কের দুই প্রান্তে গম্ভীর মুখে বসে থাকা বশির আর উত্তরের মেয়র সিগারেটে সুকটান দিতে দিতে বাঁকা চোখে থাকায় বাপ ছেলের হাল ছেড়ে দিতে দেখে বশির তাচ্ছিল্য হাসল, বিদ্রুপ করে বলল, জোর কাজ করছে না? কাজ করবে না তো মোহিত ভাই? আপনার জোর তো ভেঙেছে আপনার আপন ছেলে। বলে খিক করে হেসে উঠল বশির। পুনরায় ভীষণ উৎকণ্ঠা নিয়ে বলল, জানেন এই 5 বছর হয়ে যাচ্ছে আপনার ছেলের মোত্তাকিন আমাকে মারার জন্য আমার সঙ্গ দিচ্ছে। আপনাকে মারার জন্য আমার সঙ্গ দিচ্ছে। আপনার ছেলেকে লোক দিয়ে মারানো আর নিজের হিরো সে যে বাঁচালো। ওর পরিকল্পনা ছিল যেন আপনাদের সহানুভূতি পেতে পারে। দেখুন, পেয়েও গিয়েছিল। নয়তো কোনো যাচাই বাছাই ছাড়া কেউ এত বড় সরকারি টেন্ডার আমার হাতে ছেড়ে দেয়, যেখানে বিগত 4 বছর আমি আপনার থেকে একটা টেন্ডার নিতে পারিনি। বলতে হবে আপনি আপনার ছেলেকে ভীষণ ভালোবাসেন, আর এই ভালোবাসার প্রতিদান হিসেবে আপনাকে তো কিছু দেওয়া উচিত বলুন। তাই আমি ঠিক করেছি আপনাকে আপনার ছেলের হাতেই মারব। ভীষণ মজা হবে বলুন। ছেলের হাতে মরলে কষ্ট মনে হয় একটু কম লাগবে। ফের অট্টহাসিতে ফেটে পড়ে বশির আর উত্তরের মেয়র। মিরশাদ দুর্বল আঁখি খুলে নির্মেষ তাকিয়ে থাকে ধুলোময় মেঝেতে। শত্রুর থেকে 10টা আঘাত যতটা না ব্যথা দেয়, আপন মানুষের একটা আঘাত তার থেকে দ্বিগুণ যন্ত্রণা দেয়। প্রথম দিন থেকে এই পর্যন্ত সবটা নাটক ঘৃণা ছিল ভাবতেই মিরশাদ ভেঙে চুরমার হয়ে গেল। সে তো এক মুহূর্তের পূর্বেও ভাইয়ের প্রতি বিশ্বাস ধরে রেখেছিল। মোহিত ইতেজা স্তব্ধ, খানিক কেঁপে ওঠে। কর্ণগ্রহে নিদারুণ প্রহার সৃষ্টি করে বশিরের একটা কথা অবিলম্বে বয়সের ছাপে কুঁচকে যাওয়া নেত্রে কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিগত 28 বছরের সকল অনুভূতি কেমন ফিকে পড়তে লাগলো। সে জীবনের সব পর্যায়ে মা ছেলের কাছে একটু ক্ষমা আর ভালোবাসা চেয়েছে, অথচ সে ভাবতেই পারেনি তার সন্তান তাকে এতটা ঘৃণা করে যে তাকে মারার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হতে কুণ্ঠাবোধ করেনি। আপনি কি কাঁদছেন মোহিত ভাই? উত্তরের মেয়র ধীরস্থির এটা মোহিত ইতেজার কাছে আসে, চেয়ারের 2 হাতে হাত রেখে মুখের উপর নুয়ে যায়। প্রসন্ন কণ্ঠে বলল, কাঁদা উচিত। শুনেছি আপনি নাকি কঠোর রাজনীতিবিদদের মতো একজন কঠোর প্রেমিকও। মোত্তাকিনের মাকে পছন্দ হয়েছিল বলে ছল করে বিয়ে করেছেন। আপনাদের ইতিহাস ঘাঁটতে গিয়ে বহু কেলেঙ্কারি শুনেছি। যে ভালোবাসার জন্য এত ছল, এত বিশ্বাস, সে ভালোবাসায় আজ 28 বছর ধরে আপনাকে কষ্ট দিচ্ছে। আজ তো আপনার নিজের সন্তান আপনাকেই নিঃস্ব করে দিয়েছে। একের পর এক টেন্ডার যখন ছিনিয়ে নিতেন, তখন আমার নিজেকে কোনো অর্থগর্ভ মনে হতো। ঠিক এমন একটা করুণ পরিণতি চেয়েছিলাম আমি, কিন্তু বুঝতে পারিনি সেটা এভাবে পেয়ে যাব। যেদিন জেনেছি মোত্তাকিন আপনার ছেলে, বিশ্বাস করুন আমার থেকে খুশি কেউ হয়নি। আপনাকে আপনার ছেলের হাতে মারতে দেখার জন্য আমি তৃষ্ণার্ত। এরপর এই পদ আর আমার ভাইয়ের হবে। আমরা 2 ভাই হব দক্ষিণ আর উত্তরের সিটি মেয়র। নিজের উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করে উল্লাসে ফেটে পড়ে উত্তরের মেয়র। মোহিত ইতেজা ঘাড় কাত করে মিরশাদের আঘাতপ্রাপ্ত রক্তাক্ত অবস্থা দেখে টলটল করে নেত্রে বশির আর উত্তরের মেয়রের দিকে তাকায়, অনুনয় করে বলে, তোমাদের শত্রুতা আমার সাথে, আমায় মেরে ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও। ও আমার কোনো কাজের সাথে কখনো জড়িত ছিল না, আর না আছে। আমি আপনার ছেলেকে ছেড়ে দিলেও আপনার ছেলে আমায় ছেড়ে দিবে না মোহিত ভাই। রিল্যাক্স। জীবনে পিছুটান একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হয়। শুধু আপনি আর আপনার ছেলে না, আপনাদের গোটা পরিবারকে নিঃশেষ করে দিব আমি। ইর্তেজা পরিবারের কোনো অস্তিত্বই থাকবে না। সবাই ভাববে মোহিত ইর্তেজা আর তার পরিবার পালিয়ে গিয়েছে শাস্তির ভয়ে। উত্তরের মেয়র কথায় বশির ফের খিকখিক করে হেসে উঠল। অতি উত্তেজনায় চেঁচিয়ে বলে, এই মোত্তাকিন আর তার পরিবারকে এখনো আসছে না কেন? পারভেজ, কোথায় তুই? মোহিত ইর্তেজা আর মিরশাদ চমকায় পরিবারের কথা শুনে।
মিরশাদ ছটফট করে ওঠে। মধুমিতা, মা অনু, মায়ান আর গর্ভবতী ইন্দুবালা এরা নির্দোষ। সে ছটফট করতে করতে অস্থির চিত্রে অনুনয় করে বলল, এই ভাই, আমি তোমার কাছে হাত জোর করছি, ওদের কিছু করো না। তোমরা আমাদের মেরে ফেলো। আমি তোমায় কথা দিচ্ছি, ওরা কেউ দুঃশব্দ করবে না। ওরা দূরে কোথাও চলে যাবে, প্লিজ। মিরশাদ কথা শেষ করার সাথে সাথেই প্রকাণ্ড মুষ্টিঘাতে ফের নুয়ে পড়ে তার দেহ। বসির তার চোয়ালে চেপে ধরে হিসিয়ে বলে, তোদের একটাকেও ছাড়বো না। তুই আর তোর বাপ তো যা করার করেছিস, কিন্তু তোর ওই সৎ ভাই অমায় 5টা বছর নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ও নাকি মোহিত ইর্তেজার কিছু হয় না। সেটা নেমখার আমি ওটাকে আরো বিশ্রী মৃত্যু দেব। গোডাউনের বাইরে পায়চারি করতে থাকা পারভেজ ক্রন্ত পায়ে ঢোকিলে গোডাউনের ভেতরে। মিরশাদ আর মোহিত ইর্তেজারের দিকে বাঁকা দৃষ্টি ফেলে নিম্র কণ্ঠে বলল, ভাই, কথাই আছে, 10 মিনিটের মধ্যে চলে আসবে। তোকে এত চুপচাপ লাগছে কেন পারভেজ? বসে সিগারেট শুকটান দিতে দিতে এগিয়ে আসে। পারভেজ পাকা ঢোক গিলে জোরপূর্বক হেসে বলে, না না ভাই, তেমন কিছু না, এমনিতে আজ একটু জ্বর। বসির কুটিল হাসল। পারভেজের কাঁধ চাপড়ে বলল, আমি জানি পারভেজ, তোর বুক পড়ছে বন্ধুর জন্য। সমস্যা নেই, তোর বুক পড়া কমাতে আমি আছি তো। পারভেজ ঘেমে উঠল। কৃত্রিম হাসি দ্রুত বেরিয়ে যায় গোডাউন থেকে। মাথা ঘুরছে তার। মোত্তাকিন এতদিন যাবৎ কেন এত শান্ত নিশ্চিন্ত ছিল সে জানে না। তবে মোত্তাকিনের যদি কোনো পরিকল্পনা না থাকে, সে বাজেভাবে মারা পড়বে। তাকে মাথার চুল টেনে ধরেছে পারভেজ। মোত্তাকিন, শালা তুই কি করলি? কেন নিজের সাথে আমায় এত বাজেভাবে জড়ালি? গোডাউনের সামনে দ্রুতগতির একটি গাড়ি থামতে পারভেজ হন্তদন্ত হয়ে ছুটে যায় সেদিকে। মোত্তাকিন আঁটোসাঁটো চোয়ালে বেরিয়ে আসে দরজা খুলে। পারভেজ তার বাহু চেপে উদ্বিগ্ন কণ্ঠে বলল, সবটা শেষ মোত্তাকিন, এখন কিছুই করার নেই। এই যে দুয়ার দেখছিস, এটা দিয়ে ঢুকলে লাশ হয়ে বেরোনো ছাড়া কিছু হতে পারবে না। মোত্তাকিন প্রতিউত্তর করে না, শুধু শান্ত দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে। পারভেজ রাগে দুঃখে ফেটে পড়ে বলে, তোর জন্য আজ সবটা শেষ। সারাদিন ঘাড়ামি। আমিও আজ প্রাণ হাতে নিয়ে বের হতে পারবো না। বশির ভাই আমাকেও ঘাতকের তালিকায় উঠিয়ে দিয়েছে, আর না তোর পরিবারকে ছাড়বে। মোত্তাকিন তার উদ্বিগ্নতার প্রেক্ষিতে বড্ড শান্তস্বরে বলল, শেষ থেকেই শুরু হবে এক নতুন সমাপ্তির। পারভেজ কপাল কুঁচকে নেয়। শালা মৃত্যুর দুয়ারে বসে জীবন শুরু করার পরিকল্পনা করছে। সে দাঁত খিচে বলল, নিজেকে ফিনিক্স ভাবিস যে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আবার জন্ম নেই? মোত্তাকিন দৃষ্টি চকচক করে উঠল। ধিমি কণ্ঠে বলল, বাঁচতে হলে ফিনিক্স পাখির মতো বাঁচতে হবে। যেখানে শেষ সেখান থেকে সবটা আবার শুরু। এটা নতুন প্রান্তর। তার মধ্যেই প্রবেশদ্বারে থাকা দুজন লোক মোত্তাকিনের কাছে এগিয়ে আসে। পারভেজ উদ্বিগ্নতা সামলে একটু দূরে সরে যায়। তারা মোত্তাকিনের আপাদমস্তক চেক করে। হঠাৎ করে একজন গার্ড হাত থেমে যায় মোত্তাকিনের কোমরের কাছে। গার্ডটি শান্ত, তবে ক্রূর দৃষ্টি ফেলে তার দিকে। মোত্তাকিন পারভেজের থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে শান্ত চোখে তাকায়। লোকটি এক ঝটকায় কালো অস্ত্রটি বের করে নিয়ে চাপা আক্রোশে ফেটে পড়ে বলে, ভেতরে 24টা পিস্তল রয়েছে, 4টা রামদা রয়েছে। তোর এই পিস্তলটা সেগুলোর সামনে দেখতে বেজায় হাস্যকর লাগবে, তবে এটা রেখে দে তুই। এমনিতেও এটা আমার লাগছে না। মোত্তাকিন গটগট করে ভেতরে চলে যায়। পারভেজ সে পথে যে অতি দুঃখে গা দুলিয়ে হেসে উঠল। পিস্তলটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বললে, শালা মাদারবোর্ড, এটা বুঝি ওর পরিকল্পনা? একটা পিস্তল নিয়ে এসেছে নিজের বাপ ভাইকে বাঁচাতে। গুরুগম্ভীর কণ্ঠে পারভেজ কপাল কুঁচকে পিছু ফিরে তাকায়। পকেটে হাত গুজে মোত্তাকিন শটান হয়ে দাঁড়িয়ে আছে। সে রুক্ষ কণ্ঠে খেকিয়ে উঠে বলল, কি এখানে দাঁড়িয়ে আছিস কেন? নাকি মরতে আমায় ছাড়া যাবি না? চিন্তা করিস না, আমায় এমনিতেও বসির হয়ে জীবিত ছাড়বে না। প্রেক্ষিতে মোত্তাকিন কোনরূপ বাক্য বিনিময় না করে
হাত বাড়িয়ে পারভেজের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে, একটা ফিল্টার বের করে তাতে আগুন জ্বালাতে জ্বালাতে ভেতরে ঢুকে যাই। লম্বা পথ, দারুণ জায়গা বেছে নিয়েছে বশির ভাই। আন্ডারগ্রাউন্ডের ভেতরে থাকা একটা গোডাউন। যেতে যেতে লম্বা লম্বা টানে তার সিগারেট শেষ হয়ে গেল। সিগারেটের খাওয়া ত্যাগ করেছে, কিন্তু ভুলে যায়নি। আজও সেই দারুণ অনুভূতি কাজ করে সিগারেট হাতে নিলে। প্রথম প্রেম বলে কথা। মোত্তাকিনের নিরুদ্বেগ শান্ত মুখশ্রীতে সরব ক্ষিপ্র লোহারি নয় আজকে পড়ল বিশ্বাসঘাতকতার করুণ চাহনি। মোত্তাকিন দৃষ্টি স্থির রাখতে পারে না, দৃষ্টি সরিয়ে নেয়। উত্তরের মেয়রের চোখে মুখে হিংস্রতা ফুটে উঠল তাকে দেখেই। বশির তাকে দেখেই হড়বড়িয়ে এগিয়ে আসে, কাজ চাপড়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কোথায় 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 তোর পরিবার? মিরশাদ ইতেজের বউ বাচ্চাকেও তো তোদের বাড়িতে পাঠিয়েছে, তাই না? কোথায় তারা? মোত্তাকিনের পিছু পিছু আসা একজন লোক ব্যর্থতার সুরে বলল, ভাই, ঘরে ও বাতিতে কেউ ছিল না, কিন্তু আপনি চিন্তা করবেন না। লোকটি বাক্যটি পূরণ করতে পারল না, তার আগেই বশির তাকে সপাটে একটা লাথি মেরে দূরে ছিটকে ফেলল। রাগে ফেটে পড়ে বলে, মস্করা করিস আমার সাথে? কোনো কাজের না, আমাদের হাতে সময় কম, এই কটাকে মেরে দাফন করতে হবে তাড়াতাড়ি। সে পুনরায় ছুটে আসে মোত্তাকিনের কাছে, এক হাতে কাঁধ আঁকড়ে তাড়া দিয়ে বলল, মোত্তাকিন ভাই, সত্যি করে বলতো, কোথায় লুকিয়েছিস পরিবারকে? তাড়াতাড়ি বল, ভাইয়ের হাতে সময় কম। তুই তো তোর ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য এতদিন নিরস কাজ করে গিয়েছিস, আজ আরেকবার কর, তাড়াতাড়ি বল। বলতে বলতে বলেছি কুত্তার বাচ্চা। শেষে হিংস্র হুঙ্কারে কেঁপে উঠল গোডাউনের নিস্তব্ধ গুদুম পরিবেশ। মোত্তাকিন ফাঁকা ঢোক গেলে শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভীষণ ঠান্ডা গলায় বলে, পরিবার নিয়ে কথা বলবেন ভাই? তাদের কোনো সম্পর্কতা ছিল না এসবের কিছুর সাথে, তবে কেন আমার পরিবারকে টানছেন? বসির হিংস্র হস্তে তার কলার চেপে ধরে কিছু বলার জন্য উদ্যত হলে উত্তরের মেয়র তার কাঁধ আঁকড়ে ধরে থামিয়ে দেয়। ইশারা শান্ত হতে বলে নিজের ফোনটা তুলে ধরে তার চোখের সামনে। সহসা বসে শান্ত হয়ে গেল, মুখে হাসি ফুটে উঠল। সে তৎক্ষণাৎ ছেড়ে দেয় মোত্তাকিনকে। হাস্য উজ্জ্বল মুখে মোত্তাকিন চেপে ধরা কুচকানো শার্ট ঠিক করে দিতে দিতে বলল, আচ্ছা, টানছি না, যা এবার হাতের কাজটা সেরে ফেল তাড়াতাড়ি, দেরি করিস না। এখান থেকে একটা কিছু তুলে নে, কোনটা দিয়ে তোর মারতে সুবিধা হবে। বসে টেবিলের উপর সাজিয়ে রাখা একাধিক অস্ত্র দেখিয়ে বলল। মোত্তাকিন সেদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে এনে বলল, তাদের মারছেন কেন ভাই? আপনার টেন্ডার চাই, আপনি সেটা যে কোনো উপায় পেয়েছেন। টেন্ডার বাবদ 50 কোটি টাকাও আপনি পেয়েছেন, তবে আর কি? বসির রাগে ফেটে পড়ে, ফের তার কলা চেপে হিসিয়ে বলল, শুধু 50 কোটি টাকা নেওয়ার আমার লক্ষ্য কোনোদিন ছিল না, এটা তুই ভালো করেই জানিস। আমার সিটি মেয়র পদ চাই, এটাকে না সরিয়ে সেটা কোনোদিন সম্ভব না। তাই আগে ওকে ওর পরিবারকে নিঃশেষ করব, তারপর আমি আমার লক্ষ্য পূরণ করব। এতগুলো খুন করার পর আইন আপনাকে ছেড়ে দেবে? আইন? বসে খিক করে হেসে উঠল। আইন এমনিতেই আমাদের দিকে আছে, আর তুই কি ভাবিস আমার ভাইয়ের কোনো ক্ষমতা নেই? এমন আইন উপর মহলের নেতারা হাতের ইশারায় উঠে বসে। কোন উপর মহলের নেতা ভাই? সর্বদা কম কথা বলা চতুর ছেলেটি অযৌক্তিক কথায় উত্তরের মেয়র ভ্রু কুঁচকে গেল। এই ছেলেটিকে তার কোনো কালেই সিধে সাদা মনে হয়নি। দাম্ভিকতায় হুঁশ হারা বসির নাম বলতে যাবে তার আগেই উত্তরের মেয়র হুঙ্কার ছাড়ল, এসব কথা বলার সময় নেই বসি, ওকে সোজা সাপটা যা করতে বলেছি তা করতে বল, নয়তো আমি অন্য পদ্ধতি অবলম্বন করব। হাতে সময় কম। বসিরের হুঁশ ফিরে সে তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো মোত্তাকিন নে, কোনটা নিয়ে মারবি? এটা নে, গ্লক 19। ছোট হলেও মাজাল ভেলোসিটি দুর্দান্ত। ট্রিগার প্রেস করতে দেরি আছে, মুখের মানুষটির বুক চিরে বের হতে দেরি নেই। এত দ্রুতগামী 15টা বুলেট দিয়ে বাপ ছেলেকে কোনো পুরো পরিবার কুপাত করে দেয়।
মির্শাদ আর মোহিত ইতেজা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভবঘুরে ছেলেটির দিকে। একবারের জন্য তাদের চোখে চোখ না রেখে ছেলেটি তখন মনে হচ্ছে ভীষণ আলোচনা, অজানা ভয়ঙ্কর কেউ। কেমন মনোযোগ সহকারে অস্ত্রটাকে ছুঁয়ে দেখছে। নিজের ছেলের হাতে খুন হতে হবে এই পর্যায়ে এসে মোহিত ইতেজার ভেতরটা তীব্র প্রহাদ হতেই অনুভব করে। ব্যথায় ক্রমশ দেহটা তা খিচে নেয়। স্ত্রী সন্তানের ভালোবাসা নাই বা দিল, কিন্তু প্রেক্ষিতে এত ঘৃণা অনুভূতি কেন দিল? কি হলো, কি দেখছিস? নিশানা ঠিক কর মোত্তাকিন। বসির তাড়া দেয়। মোত্তাকিন শুকনো ঢোক গিলে চোখ তুলে তাকায়। সুদৃঢ় কণ্ঠে বলে, আমি গান চালাতে পারি না ভাই। বসির ক্রুর হাসলো, বিদ্রুপ করে বলল, গান চালাতে পারিস না অথচ পকেটে গান নিয়ে এসেছিলি? মস্করা করিস না মোত্তাকিন, আমার হাতে সময় কম। সেট ইউর এম অ্যান্ড জাস্ট শুট। মোত্তাকিন তবুও অনড় কণ্ঠে বলল, আমি শুধু আপনার দলের কাজ করতাম ভাই, কিন্তু কখনো খুন খারাপই করিনি। আমি এটা কোনোদিন করব না ভাই। তুই করবি মোত্তাকিন, নয়তো তোর পরিবার আর তুই কেউ রেহাই পাবি না আমার থেকে। বসির হিসিয়ে বলল। পরপরে দ্বিগুণ উত্তেজনা নিয়ে বলল, মোহিত ইতেজা আমার কিছু হয় না, মোহিত ইতেজা আমার কিছু হয় না। এটা শুনতে শুনতে আমার কান জ্বালা করছে মোত্তাকিন। তাই এটা তোর শাস্তি স্বরূপ। তোর যখন কেউ কিছু হয় না তখন তোর হাত কাঁপছে কেন তার দিকে গান তাক করতে? আমি রাগাস না মোত্তাকিন। তোর বউ গর্ভবতী, কয় মাস চলছে যেন, বাচ্চা নড়েছে। বাপদাদার কর্মফলের কারণে তার অনাগত সন্তানটিকে মারতে আমার সত্যি হাত কাঁপবে। তাই বলছি তাড়াতাড়ি শুট কর। নিজের অনাগত সন্তানকে দ্বিতীয়বার কারোর মুখে মরার কথায় মোত্তাকিন শান্ত নেত্রদায় ধপ করে অগ্নিশিখার ন্যায় জ্বলে উঠে ক্রোধে আনলে। গান আঁকড়ে ধরে নড়বড়ে হাতটি অবচেতনে শক্ত করে আঁকড়ে ধরে গানটি। বসিরের হিংস্র নেত্র স্থির রেখে সতর্কতার সাথে বলে, হুশ ভাই হুশ। আমার বাবুর কথা আপনার এই মুখে নেবেন না। ও আল্লাহর পাঠানো সবচেয়ে পবিত্র সত্তা আমার জন্য। ওকে কোনো নোংরা কিছু আমি কোনোদিন ছুতে দেব না। সেখানে আঘাত দেওয়া অত বিলাসিতা। আমার রাগাবেন না ভাই। আমার স্ত্রী সন্তানকে জিকির আমি কারো মুখে শুনতে চাই না, অথচ আপনারা তারই বারবার করেন। ভাগ্যিস আল্লাহ ওটা আমার বাচ্চা হিসেবে পাঠিয়েছে। তার মায়ের গর্ভ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা স্থানে তাকে সুরক্ষা দেওয়ার জন্য আমি দুনিয়া উল্টে দিতে পারি। পারভেজ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মৃত্যুর দুয়ার থেকে ফাপড় নেওয়া বন্ধুর দিকে। ভয় আতঙ্কে ভুলে যায় সে। রাত গভীর হচ্ছে ক্রমশই। উত্তরের মেয়র এবার ধৈর্যবাদ ভেঙে যায় সম্মুখে বাঘ বিতরণটা দেখে। সে ডেস্ক ছেড়ে উঠে দাঁড়ায়, পকেটের ফোনটা বের করে স্ক্রিনটা মোত্তাকিনের দিকে তুলে ধরে ডাকে, মোত্তাকিন। মোত্তাকিন দৃষ্টি ঘুরিয়ে তাকায়। দৃষ্টি শকুনের ন্যায় তীক্ষ্ণ শাইনিত হয়ে যায় ফোনের স্ক্রিনে ভেসে ওঠা চলন্ত গাড়ির জানালা থেকে মাথা বের করে উদাসীন চিত্তে বসে থাকে ইন্দুবালাকে দেখে। ডান হাতে চেপে ধরা গানটি শক্ত হয়ে এঁটে যায় মুষ্টির সাথে। মস্তিষ্ক ক্রমশই নিজের ভারসাম্য হারায় অতিরিক্ত রাগ চেপে ধরে রাখতে রাখতে। স্ক্রিনে ভেসে থাকা কালচে অতি প্রিয় মুখপানে স্থির দৃষ্টি রেখেই সে বাম হাতের শার্টের চতুর্থ বোতামটা ছিঁড়তে লাগলো মহন্তর গতিতে। উত্তরের মেয়র সোজাসাপটা স্পষ্ট কণ্ঠে বলল, তুই মরবি, তুই মারবি, অবশ্যই মারবি, তোকে মারতেই হবে, নয়তো তোর এই অতি প্রিয় স্ত্রী সন্তানেরই কোনো অস্তিত্ব থাকবে না। মোত্তাকিন, এটা কে দেখতো? তোর বউ সহ পরিবার আমাদের হাতের নাগালে। এটা তোর বউ কিনা অন্ধকারে তো দেখা যাচ্ছে না। কাকের মতো আচমকায় উত্তরের মেয়রের হুমকি স্বরূপ অসম্পূর্ণ বাক্য গগবিদানী চিৎকারে পরিণত হয়। হাত থেকে ছিটকে পড়ে যায় ফোনটা। ঘটনার আকস্মিকতায় বসির সহ উপস্থিত সকলে চমকে তাকালো মোত্তাকিনের দিকে। শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকা ছেলেটির হাতে তাক করা গানটি থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে। মোত্তাকিন উগ্র হাতে গায়ের শার্টটা টেনে খুলে ফেলল। পাগলা ঘোড়ার ন্যায় তেড়ে যায় বহু চিত্রে রক্তের ফোয়ারার ঠিকানায় বের হওয়া
হাত চেপে ধরে চিৎকার করতে থাকা উত্তরের মেয়রের দিকে। উগ্র হাতে কলার চেপে ধরে হাতের গানটা দিয়ে ক্ষিপ্র গতিতে তার মাথার একের পর এক আঘাত করতে হিসিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোদের কতবার বারণ করেছি আমার বউ বাচ্চা নিয়ে কথা বলবি না। তোর সাহস হয় কি করে আমার বউকে কাক বলার? আজ জনমের জন্য তোর মুখ বন্ধ করব। গানের উল্টোপাল্টা দিয়ে অনবরত আঘাতে থেতলে দেওয়া বড় ভাইয়ের বিপন্ন মুখশ্রী দেখে বসির দ্রুত গান হাতে তুলে নিয়ে সপাটে এক আঘাত বসায় মোত্তাকিনের মাথায় বরাবর। মোত্তাকিনের উন্মাদনা মৃদু বিঘ্ন ঘটলেও কিন্তু তাতে অচল করতে পারেনি। মোত্তাকিন ফের তেড়ে উঠতে বসে ঠিক তার কপালের বরাবর গানের নল ঠেকায়। সাবধানী কণ্ঠে বলে, একটু নড়লেই পুরো 15টা রাউন্ড তোর মাথায় শেষ করব মোত্তাকিন, একদম সাবধান। মোত্তাকিনের স্তম্ভের ন্যায় স্থগিত হয়ে গেল। কপাল বেয়ে চুইয়ে চুইয়ে পড়া রক্তের ফোয়ারা গাল বেয়ে নামছে মনন্ত্র গতিতে। দৃষ্টি ঝাপসা হয়ে আসলো, একটু প্রশ্রয় দেয় না দুর্বলতাকে। দুর্বল হলে চলবে না। বশিরকে অবাক করে দিয়ে সে পাল্টা গান তাক করে ঠিক তার বুকের হৃদযন্ত্র বরাবর। তা দেখে বশির অট্টহাসিটা ফেটে পড়ে। চারদিকে চোখ বুলিয়ে বলল, একটু নিজের চারপাশে থাকা মোত্তাকিন, এখানে মোট 18 জন আছে। প্রত্যেকের হাতে একটা করে গানে যদি 15টা করে রাউন্ড থাকে তবে মোট কয়টা রাউন্ড হয়? একটা গানের রাউন্ড ও লাগবে না তোকে শেষ করতে। আপনার 270টা রাউন্ড আমার 14 রাউন্ডের কাছে ভীষণ ঠুনকো পড়বে ভাই। মোত্তাকিনের সুদৃঢ় কণ্ঠে বসির অবাক হওয়ার ভান করে, অবাক কণ্ঠেই বলে, তাই নাকি? এই ও কি বললো শুনলি তোরা? 18টা গানের মধ্য থেকে অনেকে আমায় গুলি করবে। আচ্ছা ঠিক আছে, তুই পারলে আমার গায়ে একটা গুলি করে দেখা। বশির উৎসুক নয়নে তাকিয়ে বলতে দেরি আছে, কিন্তু মোত্তাকিনের শুট করতে দেরি হলো না। বশিরের বাম বাহুতে চিত্রে একটা রাউন্ড বিদ্যুৎ এর গতিতে বেরিয়ে গেল মোহিত, মিরশাদ সহ পারভেজ অবিশ্বাস্য ন্যায় তাকায়। এমনকি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় বহু আঁকড়ে ধরে চিৎকার করতে থাকা বশির নিজেও। কিন্তু তাদের একজনের অবিশ্বাস্য দৃষ্টি মোত্তাকিন কিংবা বশিরের দিকে নয়, বরং গোডাউনের ঘরের চারপাশে দাঁড়িয়ে থাকা 18 জন গার্ডের দিকে, যারা কিনা গান হাতে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পারভেজ আশমিকতায় বোকা বনে যায়। সে নিজের পাশে থাকা গার্ডটির পেনিকুইন দিতে গোতা দিয়ে তাড়া দিয়ে বলল, এই শালা, মারছিস না কেন মোত্তাকিনকে? ও দেখি তোদের বসকে গুলি করছে। গার্ডটি শান্ত দৃষ্টিতে তাকায় পারভেজের দিকে, শান্ত কণ্ঠে বলে, আমাদের বস ঠিকই আছে পারভেজ ভাই। মানে? পারভেজের অবুঝ কণ্ঠ বসের ব্যথা ভুলে অতবম্ব চিত্রে চেঁচিয়ে উঠল, এই তোরা থাকতেও আমায় গুলি করলো কিভাবে? তোরা ওর খুলি উড়িয়ে দিবি না? 18 জন গার্ড একদম নিশ্চুপ নীরব। বশির দিগদেশা হারিয়ে মোত্তাকিনের দিকে তাকায়। মোত্তাকিন নিরুদ্বেগ মাথার রক্ত মোছে। বশির বুঝে নেয় তার বিপদ অতি সন্নিকটে। সে তড়িৎ গতিতে পাশে পড়ে থাকা গানটা হাতে নেয়। শক্ত হাতে মোত্তাকিনের দিকে তাক করে ট্রিগার প্রেস করে। এমন পর্যায়ে উপস্থিত সকলে আরেক দফা অবাক হয়, কেননা এবার বশিরের গার্ডদের প্রধান গুলি ছুঁড়েছে বশিরের ডান বাহু বরাবর। পারভেজের মাথার উপর দিয়ে যায় সব। মোহিত, ইতেজা, মিরশাদ ও কিছু বুঝে উঠতে পারে না। পারভেজ দ্রুত এগিয়ে যায়, তাদের দড়ি খুলে দেয়। ঘাড় ঘুরিয়ে তাকায় তাদের ওই গার্ড দলের প্রধানের দিকে। কিছু বলতে যাওয়ার জন্য উদ্যত হলে গোডাউনের বাইরে থেকে কিছু গার্ড ছুটে আসে এবং বশিরের গার্ডরাই তাদের পথরোধ করে দাঁড়ায়। দু বাহুতে দুটো গুলি খেয়ে বশির অচল হয়ে পড়ে। তার থেকেও অচল হয়ে পড়ে তার মস্তিষ্ক। মোত্তাকিন ঝাপসা নেত্রে ধীরে স্থির এগিয়ে আসে তার কাছে, মেঝেতে বসে ঝুঁকে বশিরের মুখের দিকে। ওষ্ঠকণে ক্রূর হাসি। বশির অতি ক্ষীণ স্বরে উচ্চারণ করে, তুই আমার সাথে কোন খেলা খেললি? মোত্তাকিন ঘাড় চুলকাতে চুলকাতে বলল, দাবার একটা জনপ্রিয় কৌশল আছে ভাই, জানেন? এক্সচেঞ্জ, স্যাক্রিফাইস।
মাঝে মধ্যে ছোট ছোট স্যাক্রিফাইস বড় কোনো কিছু অর্জনের মাধ্যম হয়। আপনি ঠিকই লোভে পড়েই ভুলটা করেছেন। আমি আপনাকে 50 কোটি টাকা যোগান দিয়েছি, বিনিময়ে আপনাদের দুই ভাইয়ের গোটা সাম্রাজ্য এখন আমার হাতে। বশির আক্রোশে ফেটে পড়ে। তার মানে শুরু থেকেই সে মোত্তাকিনের গড়া ষড়যন্ত্রের শিকার ছিল। সে হিসিয়ে বলল, তুই কি ভাবছিস তুই এখান থেকে জীবিত বের হতে পারবি? বাইরে আমার এখন 50 জন গার্ড আছে। আমাদের মেরে তোরা এখান থেকে কিভাবে বের হবি আমিও দেখে নিব। মোত্তাকিন খিক করে হেসে উঠল। উদাসীন দেহে বশিরের পাশে মেঝেতে শুয়ে পড়ল। উদাসীন কণ্ঠে বলল, আমি বের হচ্ছি না কোথাও ভাই। একটা জিনিস দেখবেন, চলুন আপনাকে আপনার গোটা জীবন বৃত্তান্তের সমাপ্তি দেখায়। এই পারভেজ, তোর ফোনটা দে তো। হতভম্বল পারভেজ নির্বাক ফোনটা এগিয়ে দিল। মোত্তাকিন শব্দ সংবাদের মাধ্যমে প্রকাশিত হওয়া হট নিউজটা বশিরের অচেতন প্রায় মুখস্থের সামনে তুলে ধরে। সেখানে মোত্তাকিন গুলি করার আগ পর্যন্ত সকল ঘটনা টেলিকাস্ট হচ্ছে। মুহূর্তেই আছড়ে পড়া আতঙ্কে বশির চেঁচিয়ে উঠল, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? মোত্তাকিন স্মিথ হেসে বলল, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। লোকমুখে শোনা কথাটি আপনার মনে আছে? আমার না ভীষণ রাগ হচ্ছে। আপনি আমায় এত নির্বোধ ভাবেন যে আমি এত বছর যাবৎ আপনার সাথে কাজ করেও আপনার গতিবিধি বুঝতে পারবো না। পুলিশ আপনার গোডাউন এতক্ষণে ঘিরে নিয়েছে। শুভকামনা ভাই। মেয়র না হতে পারলেও বোকামিতে আপনি সেরা উপাধি পাবেন। পতনের একদম শেষ পর্যায়ে আর চেতনা ধরে রাখতে পারল না বশির। সে পুরোপুরি অচেতন হয়ে পড়ল। বড় স্ক্রিনের সামনে বসে থাকা পুলিশ সদস্য সহ সড়ক ও জনপদ অধিদপ্তর এর লোকগুলো চাপা উদ্দীপনা নীরব হয়ে গেল সম্মুখের বৃহত্তর স্ক্রিনটা হঠাৎ বন্ধ হয়ে যেতে দেখে। সড়ক ও জনপদ অধিদপ্তরের মহাপরিচালক উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হলো, স্ক্রিন বন্ধ হয়ে গেল কেন? মোত্তাকিন কি ক্যামেরা বন্ধ করে দিয়েছে, নাকি ওরা মোত্তাকিনের উপর হামলা করেছে? পুলিশের প্রধান কর্তা আবু বকর সিদ্দিকী মাথা চুলকাচ্ছেন। সে নিশ্চিত হামলাটা মোত্তাকিন করেছে। ওই ছোকরা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো চর্চা করানোর কারো মুখেই শুনতে পারে না। সিদ্দিকী সাহেব, আপনি কিছু বলছেন না কেন? ক্যামেরা নষ্ট হওয়ার তো কোনো সুযোগ নেই, তবে কানেকশন হারিয়ে ফেললাম কেন? আবু বকর সিদ্দিকী কথা ঘোরাতে চান, সে কপাল কুঁচকে পাল্টা রুক্ষ স্বরে বললেন, আপনি এটা বাদ দিন। আমাদের যতটুকু প্রমাণ প্রয়োজন ছিল তা তো আমরা পেয়ে গিয়েছি। কিন্তু কি হলো এখন আপনাদের মাঝে এত উদ্বিগ্নতা কেন? কিছুক্ষণ আগেও তো আপনারা আমায় বিশ্বাস করছিলেন না। আমি নাকি বিরোধী দলীয়, মোহিত ইর্তেজার আত্মীয়, তা এখন দেখলেন আপনাদের উত্তরে মেয়র আর তার ভাইয়ের ষড়যন্ত্র। এটা কতটুকু সাজানো গোছানো ষড়যন্ত্র তা ছিল নিশ্চয় আর বলে বোঝাতে হবে না। মহাপরিচালক থমথমে খেয়ে মিয়ে গেলেও গলার স্বরে পরিবর্তন হলো। গুরু গম্ভীর গলায় বললেন, আপনি জানেন আমরা প্রমাণ ব্যতীত কোনো তথ্য বিশ্বাস করি না। আপনি আমাদের মোত্তাকিনের সততা বিশ্বাস করানোর জন্য কোনো প্রমাণ দেখাননি। আমি কি করে বিশ্বাস করব মোত্তাকিন যেটা বলছে সেটা সত্য? আমি আইনের লোক স্যার, গাঁজা খেয়ে কোনো কথা বলি না। কোনো কথা যদি বলি তবে তার পেছনে কোনো শক্তপোক্ত কারণ ছিল। মহাপরিচালক নত দৃষ্টি রেখে মাথা নেড়ে সায় জানালো। গম্ভীর গলায় বলল, আমাদের এখন ওখানে উপস্থিত হওয়া প্রয়োজন। মোত্তাকিন আর তার পরিবারকে যথাযথ নিরাপত্তা দেওয়া উচিত, নয়তো উত্তরের মেয়র আর বশিরের আরো হিংস্র হয়ে পড়বে। মোত্তাকিনের উপর আপনি বিশ্বাস না করলে আমি বহু আগেই করেছিলাম, তাই ওর আর ওর পরিবারের নিরাপত্তা আমি সবার আগে নিশ্চিত করেছি। আকবর সিদ্দিকী গুরু গম্ভীর গলায় বললেন। অধিদপ্তরের মহাপরিচালক কৌতূহলী গলায় শুধালেন, কিন্তু আপনি হুট করে অচেনা একটা ছেলের কথা বিশ্বাস করে নিলেন কি করে? আবু বকর সিদ্দিকী স্মিথ হাসলেন, বললেন, হুট করে নয়, আমি মোত্তাকিনকে অনেক আগে থেকে চিনি, আর ওর প্রতি আমার বিশ্বাস ভালোবাসা সম্মান অনেক আগে থেকেই। আপনার মনে পড়ে পুরো সংবাদের মাধ্যমে আমায় একবার প্রশংসায় ভাসিয়ে দিয়েছিল
নারী পরিচালিকার একটা বিশাল দলের আইনের আওতায় আনার জন্য? হ্যাঁ, মনে আছে। নিঃসন্দেহে সেটা প্রশংসনীয় কাজ ছিল। মহাপরিচালকের কথায় আবু বকর সিদ্দিকী বললেন, জি, প্রশংসনীয় ছিল বটে, কিন্তু ওই প্রশংসার আমার ছিল না, বরং মুত্তাকিনের ছিল। আমাকে ওই নারী পাচারকারী চক্রান্তের সন্ধান আর অ্যাটাক করার যাবতীয় সহায়তা ও করেছিল। তো নাম আমার দিয়েছে, কারণ ও জনসম্মুখে নিজে প্রকাশ করতে চায়নি, শুধুমাত্র ওর একটা পরিবার রয়েছে বলে। আমিও চাইনি ওর কোনো বিপদ আসুক, তাই লুকিয়ে গিয়েছি। তাই সেই কৃতজ্ঞতা আমি আজও ভুলিনি। প্রমাণ ব্যতীত ওর সব কথা বিশ্বাস করি, আরও প্রত্যেকবার আমায় গর্বিত করে। আবু বকর সিদ্দিকীর কণ্ঠে গৌরবের ছায়া। মহাপরিচালক স্মিথ হেসে বললেন, কিন্তু এবার তো তাকে সামনে আসতেই হবে। আর একবার এটাও প্রকাশ হয়ে গিয়েছে যে মুহিত ইর্তেজার দ্বিতীয় একটি সংসার রয়েছে, সন্তান রয়েছে। আবু বকর সিদ্দিকী মাথা নেড়ে বললেন, আমি নিশ্চিত এই বিষয় নিয়ে মুহিত ইর্তেজার কিংবা মুত্তাকিনের কোনো সংশয় নেই। রাত 1টা। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক সহ বহু মানুষ ঘিরে নিয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা গোডাউনটি। মুহিত ইর্তেজা আর মিরশাদ দুর্বল নিস্তেজ দেহে তখনও দাঁড়িয়ে আছে মুত্তাকিনের সামনে। মুত্তাকিন আবু বকর সিদ্দিকীর সাথে কথা বলায় ব্যস্ত। আবু বকর সিদ্দিকী মুত্তাকিনের মাথায় রুমাল চেপে ধরে চাপা সতর্ক কণ্ঠে বলল, তোকে বারণ করেছিলাম না কোনোভাবেই আক্রমণাত্মক কিছু করবি না? তুই গুলি করলি কেন? মুত্তাকিন বাঁকা চোখে তাকায়, থমথমে মুখে বলল, প্রমাণ আছে আমি গুলি করেছি। আবু বকর সিদ্দিকী হো হো করে হেসে উঠলেন, দাঁতে দাঁত চেপে বললেন, ল্যান্টেন ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপারমেন্ট এর কাছে ওই বন্দুক পাঠালে তো তোর সব ভেলকিবাজি বেরিয়ে যাবে। আমার সাথে ফাজলামি করিস না। কোনো ফাজলামি করছি না। আমার পরিবার নিয়ে কথা বলেছি, আমি শুধু গুলি করেছি, ব্যাস। আমায় বাঁচানোর দায়িত্ব আপনার। মুত্তাকিন গা ঝাড়া কণ্ঠে আবু বকর সিদ্দিকী তেতে উঠলেন, আমার ঠেকা পড়েছে? মুত্তাকিন কপাল কুঁচকে নাই, প্রসঙ্গ বদলে শুধায়, আমার পরিবার ঠিকভাবে পৌঁছে দিচ্ছে গ্রামে? পথে কোনো সমস্যা হয়েছিল? বশিরের লোকগুলো প্রায় ধরে ফেলেছিল। আমার বাহিনী সদস্যরা দেরি করে ফেললেও ঠিক সময়ে পৌঁছে গিয়েছে এবং সবকটা এখন আমার হেফাজতে আছে। আর তোর পরিবার এতক্ষণে পৌঁছে গিয়েছে বোধ হয়, আবু বকর সিদ্দিক গম্ভীর গলায় বললেন। মুত্তাকিন নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে তার থেকে রুমালটা নিয়ে বলল, আমি যাই তবে এখন। আবু বকর সিদ্দিক কপাল কুঁচকে বিরোধ কণ্ঠে বললেন, সবকিছু কি হাতের ময়লা মনে হয়? এখানে সবচেয়ে বেশি এখন তোর প্রয়োজন। অনেক স্টেটমেন্ট দিতে হবে, আরো কিছু ফর্মালিটিস আছে যে সেগুলো পূরণ করতেই যেতে পারবি তুই। মাফ চাই স্যার, যা ফর্মালিটি আছে, স্টেটমেন্ট আছে, তা আমি পরে এসে দেব। আপাতত আমায় রেহাই দিন। ওদিকে একটা বেয়াদব চিন্তা করতে করতে আমার বাচ্চা দশা খারাপ করে দেবে। এমনিতে ওর হাই প্রেশার, আমায় না দেখা অব্দি ওর নিজের কোনো যত্ন নেবে না। বোঝার চেষ্টা করুন। আবু বকর সিদ্দিকীর গম্ভীর মুখে আলতো হাসি ফুটে উঠল ছেলেটির রুক্ষ কণ্ঠে ভালোবাসার ছোঁয়ায়। সতর্ক কণ্ঠে বললেন, একটা ব্যক্তিগত প্রশ্ন করি? মুত্তাকিন বাঁকা সরু নেত্রে তাকায়, চোখ মুখের বেশ বিরোধ, তবুও বলল, জবাব হাসি মুখে দিতে পারবো না এমন প্রশ্ন করবেন? মেজাজ বিগড়ে না যায়। পুলিশের সামনে মেজাজ দেখাচ্ছিস? যা বলার তাড়াতাড়ি বলুন মিয়া। গ্রামে যেতে 4 ঘন্টা লাগবে। ওই যে মেয়েটাকে নারী পাচারকারীরা কিডন্যাপ করেছিল, ওই মেয়েটাই তোর বউ, তাই না? বেশ ভালো মেয়ে, আবু বকর সিদ্দিকী প্রসন্ন মনে বললেন। সে জানে সাধারণত ওই ধরনের মেয়েগুলো সমাজের দারুণভাবে উপলক্ষিত হয়। সেখানে যে বুঝতে পারছে মুত্তাকিন মেয়েটিকে খুব ভালোবাসে, স্ত্রী গর্ভবতী, সব দিক ভেবে সে মুত্তাকিনের কাজ চেপে বললেন, যা একটা এদিকটা আমি সামলে নেব। মুত্তাকিন এক মুহূর্ত সময় নষ্ট না করে লম্বা লম্বা পা ফেলে বের হতে গেলে মুহিত ইর্তেজা ছুটে এসে তার হাত টেনে ধরল। মুত্তাকিন ফিরে তাকায় বয়স্ক লোকটির মুখ পানে, গুরুগম্ভীর শান্ত স্বরে বলল, এখন আর কোনো সমস্যায় পড়তে হবে না আপনাদের, বাড়ি ফিরে যান। আর সাময়িক ভোগান্তির জন্য দুঃখিত। সৌজন্য কথায় মুহিত ইর্তেজার অন্তঃস্থলে অনুতাপ অনুভব হয়। নম্র স্বরে বললেন, তোমায় ভুল বোঝার জন্য আমি দুঃখিত মুত্তাকিন। বাবাকে আর প্রিয় দিও না,
এবার অন্তত একটু বুকে জড়িয়ে নিতে দাও। মোর্তাকিন নির্মিষ চেয়ে বলল, আপনার প্রতি আমি কোনোদিন কোনো বিশেষ অনুভূতি অনুভব করিনি, করতে পারিনি, আর না করতে পারবো। আমার থেকে এর অধিক কিছু আশা করবেন না। আসি। মায়ানার অনুভবই ঠিক আছে, আমার গ্রামের বাড়িতে আছে। শেষের কথাগুলো সে মিরশাদের দিকে তাকিয়ে বলেই হাত ছাড়িয়ে চলে যায়। মিরশাদ কিছু বলে না। ম্লান দেহে বুক ভরা অনুতাপ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্বোধ্য ছেলেটির পানে। পারভেজ ছুটে বের হয় মোত্তাকিনের পিছু পিছু। এই তুই কি করলি, কিভাবে করলি? আমার তো সব মাথার উপর দিয়ে গেছে। বসিরের ওই 18 জন লোক তোর উপর কোনো হামলা করলো না কেন? মোত্তাকিন সদর দরজা পর্যন্ত এসে ঘাড় ঘুরিয়ে তাকায়, শান্ত স্বরে বলে, টেন্ডার বাবদ বসির ভাইয়ের থেকে নেওয়া 5 কোটি টাকা আমি কি করেছি? ওই শালা মাদারবোর্ড, তা আমি জানবো কি করে? বলতে গিয়েও পারভেজ থামলো। পরপরই চমকে তাকায় মোত্তাকিনের দিকে, হড়বড়িয়ে শুধায়, তার মানে তুই তাদের কিনে নিয়েছিলি? কালো টাকা সৎ পথে ব্যয় করে সাদা টাকা বানানোর অপরাধ তো নয়। মোত্তাকিন পিছলে হেসে বলে এসে বেরিয়ে যায় গেট থেকে, কিন্তু পারভেজ বের হতে পারে না। তাকে পুলিশ আটকে দেয় জিজ্ঞাসাবাদের জন্য। অতঃপর যতটুকু সম্মান খুইয়েছিল মুহিত ইর্তেজা ঠিক তার থেকে দ্বিগুণ সম্মান আর ভালোবাসা ফিরে পায়। দীর্ঘ একটা দুঃসহনীয় দিন কাটে মুহিত, ইর্তেজা আর মিরশাদ। স্মিথ হেসে একে অপরকে জড়িয়ে ধরে। বাবাকে জড়িয়ে ধরে মিরশাদ অনুতাপের সুরে বলে, তুমি ওই চমৎকার মানুষ দুটোর সাথে অনেক অন্যায় করেছো পাপ্পা। তারা সুখের হকদার, প্লিজ তাদের কাছে ক্ষমা চেয়ে ফিরে আনো। আমি খুব করে চাই বাকি জীবনটা ওই চমৎকার মানুষ দুটোর সান্নিধ্যে কাটাতে। রাতের অন্ধকার কেটে গিয়ে আলো ফুটে উঠল মন্তর গতিতে, ঠিক যেমনটা মন্তর গতিতে মোত্তাকিনের অন্ধকার জীবনের আলো ফুটেছে। যেভাবে মুহিত ইর্তেজার রাজনৈতিক জীবনের কালো অধ্যায় সমাপ্তি ঘটে, একটা নতুন প্রাণভম্য ঘটে। সকল অশুভ শক্তির পরাজয়ের পরে মুহূর্তটা বরং অবর্ণীয়ই থাকুক। টানা 4 ঘন্টা হাই স্পিডে বাইক চালিয়ে মুন্সিগঞ্জে ঢুকতে ভোরের আলো ফুটে যায়। বিশাল কাঠের ঘরের প্রথম দুয়ার খুলে ঘরের ভেতর প্রথম কদম রাখতেই মোত্তাকিনের দৃষ্টি গিয়ে আটকায় সোফায় মধুমিতার বুকের মাঝে গুটিয়ে শুয়ে থাকা মায়ানের নিষ্পাপ আদল। সে স্মিথ হেসে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে মায়ের সামনে, হাত বাড়িয়ে মায়ানকে কোলে তুলে নিতেই মধুমিতা হকচকিয়ে উঠে চোখ খুলে তাকায়। রাতভর কামনীয় মুখটি ভেসে উঠতে সে টলটল নেত্রে ডেকে বলে, বাবু এসেছিস? তুই ঠিক আছিস? মোত্তাকিন মায়ের হাতের উপর হাত রেখে বলল, ঠিক আছি মামনি। আর দাদু ভাইয়ের বাবা দাদু? মধুমিতা সতর্ক কণ্ঠে মোত্তাকিন মায়ানকে আদর করতে করতে বলল, তারাও ঠিক আছে, এসে পড়বে হাতের কাজগুলো শেষ করে। ইন্দু কোথায়? সারা রাত কান্নাকাটি করেছে। আমি জোর করে উপরের ঘরে শুয়ে দিয়ে এসেছি আধা ঘন্টা আগে। যা তুই গিয়ে শান্ত কর। মোত্তাকিন মাথা নেড়ে মায়ানকে রেখে উপরে চলে যায়। পাটাতনের ঘরের কাঠের মেঝেতে পা রাখা গতিতে প্রভাতের কুয়াশা মাখা আচ্ছা আলোয় স্মিথ সুস্থতার দেহটিকে এক কাজ শুয়ে থাকতে দেখে মোত্তাকিন স্মিথ হাসল। অলস ক্লান্ত দেহ ধীরে পায়ে গিয়ে মেয়েটির পাশে শুয়ে পড়ল এবং বহু মাসের অভ্যাস অনুযায়ী মেয়েটির গালের উপর নিজের গাল রেখে শুয়ে পড়ে। মসৃণ নরম গালে রুক্ষ দাড়িযুক্ত স্পর্শ অনুভব হতেই ইন্দুবালা চোখ খুলে তাকায়। 1 মিনিট 2 মিনিট নীরবতার সাথে কাটলেও ঠিক 3 মিনিটের মাথায় ইন্দুবালা ফুপিয়ে কেঁদে ওঠে। ঘুরে এক প্রকার আছড়ে পড়ে প্রশান্ত বক্ষ মাঝে। মোত্তাকিন চেঁচিয়ে উঠল, সতর্কতার সাথে ভারী দেহটিকে আঁকড়ে ধরে, ওয়ে বেকুব, তুই এমন ভাবে ঝাঁপ দিলি কোন সাহসে? তুই কি ভুলে গিয়েছিস তুই এখন একা না? এখন যদি কিছু হয়ে যেত? ইন্দুবালা জবাব দেওয়ার পরিস্থিতি থাকে না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আর অস্তিত্বের চিত্রে ছুঁয়ে দিচ্ছে ছেলেটিকে, চোখ মুখ ভরিয়ে দিচ্ছে অস্থির স্পর্শে। অনুনয় করে বলে, প্লিজ মোত্তাকিন, আমায় কথা দে, আর কোনোদিন এভাবে আমায় কারোর ভরসায় একা ফেলে কোথাও যাবি না। আমি তোকে হারাতে ভীষণ ভয় পাই। যদি হারাতে হয় আমায় মেরে তারপর হারিয়ে যাস, কিন্তু আমার চোখের সামনে হারিয়ে যাস না প্লিজ।
মুত্তাকিন দীর্ঘশ্বাস ফেলে মেয়েটির মাথায় হাত বুলাতে বুলাতে দৃঢ় কণ্ঠে বলল, আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না। এবার আমরা একটু সুন্দর শান্তিপূর্ণ জীবনযাপন করব, যেখানে আমাদের একটা সুন্দর ঘর থাকবে, একটা সুখের সংসার থাকবে, আর সেই ঘর এবং সংসারের ছোট্ট একটা মালিক থাকবে, যাকে আমরা দুজন একসাথে বড় করব। পৃথিবীর সব সুখ লুটিয়ে দেব তার পায়ে। তার জীবনের প্রতিটা বিশেষ দিনে আমি আর তুই তার সাথে থাকবো, ঠিক আছে? একদম ঠিক আছে। ইন্দুবালা উপচে পড়া কান্না আটকে জবাব দিল। মুত্তাকিন হেসে তার কপালে শব্দ করে একটা চুমু দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল। ভোর হলো, বেলা গড়ালো। ইন্দুবালার মতো অনাথ অনুর পৃথিবীও সুস্থ সবল ফিরে আসে তার কাছে। অনু ছেলেকে নিয়ে আছড়ে পড়ে মির্শাদের বুকে। মধুমিতা যখন টলটলে নেত্রে সেই দৃশ্য দেখতে মগ্ন, ঠিক তখনই কেউ এগিয়ে আসে তার পায়ের কাছে। কেউ হাঁটু ভেঙে বসে পড়ে। হকচকালো মধুমিতা শাড়ির আঁচল আঁকড়ে ধরে পিছিয়ে যেতে নিলে মোহিত ইতেজা তার দুহাত আটকে দেয়। অশ্রুসিক্ত নয়নে তুলে অনুনয় করে বলে, তোমার পায়ে পড়ছি মধু, ক্ষমা করে দাও। আমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতির ছলের মাধ্যমে ছিনিয়ে নিয়েছি, আমায় ক্ষমা করে দাও। কিন্তু দয়া করে আমায় ফিরিয়ে দিও না, আমি নয়তো মরেও শান্তি পাবো না মধু। মধুমিতা টলটলে নেত্রের দৃষ্টি অন্যত্রায় রেখে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে, কিচ্ছুটি বলে না। ইন্দুবেলা দীর্ঘশ্বাস ফেলে তাকায় মুত্তাকিনের দিকে, যে কিনা ইশারায় পাত্তা দিতে বারণ করছে। বুড়ো বুড়ি যা করে বেড়াক, তা দিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। পরিশিষ্ট প্রভাতের কিরণ ফুটেছে বহুক্ষণ। মিঠা রোদ অচিরেই নিজের শীতলতা খুইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মন্থর গতিতে, অথচ মুত্তাকিন তখনও বিছায় ঝিমাচ্ছে। একটু নড়তেই কোমর ব্যথায় মরমর করে উঠল। সে ব্যথায় দাঁতে দাঁত চেপে বুকের উপর তাকিয়ে বলল, ওরে রাজাকারের দল, ওঠ বলছি, সকাল 8টা বাজে, স্কুলে যেতে হবে না? আমার পিঠ কোমর ব্যথায় চিরবির করছে, সারাদিন উড়ে বেড়ায়, আমায় চেনে না, আর রাত হলে আমার বুকে ঘাপটি মারে। লাগাতার তিরস্কারের বুকের বাম পাশে বেঘরে ঘুমানো ইন্দুবালার ঘুমে বেজায় বিঘ্ন ঘটে। সে বিরক্ত মিশ্র শব্দে করে এক গড়াগড়ি দিয়ে বুক থেকে নেমে যায়। মুত্তাকিন সেদিকে বাঁকা চোখে চেয়ে বলে, স্কুলে যাবি না? আজ শুক্রবার। ইন্দুবালার অলস কণ্ঠ। দেহের উপর একটু ভর কমতে মুত্তাকিন নড়ে চড়ে উঠল। মাথা নুয়ে দৃষ্টি রাখে ঠিক নিজের বক্ষদেশের ডান পাশের গাল দাবিয়ে শুয়ে থাকা ফর্সা ধবধবে লালচে আভাযুক্ত ছোট্ট আদলের পানে। সে তিরস্কারের সুরে বিদ্রুপ করে বলল, এই ইঁদুর বাচ্চা, ছোট ইঁদুর, ওঠ, সকাল হয়েছে। সারাদিন ম্যামা করে রাতে বাপের বুক ঘাপটি মেরে ঘুমাও, লজ্জা করে না? বেশ উচ্চস্বরে বলা কথাটিতে ছোট্ট আদলটি নড়ে চড়ে উঠল। মুত্তাকিন এবার খেকিয়ে উঠল। কি হলো মশাই, উঠছেন না কেন? সহসা ভেঙে অলস অস্পষ্ট বাচ্চা বাচ্চা চিকন বিরক্তি কণ্ঠে মিশ্রিত কণ্ঠে, ও পাপা, ইটস ডেলি ব্যাড, ডোন্ট ডিস্টার্ব। 2.5 বছরের ছোট্ট ছেলের বিরক্ত মিশ্রিত কণ্ঠে মুত্তাকিন দাঁত খিচে বলল, ব্রিটিশদের ফেলে যাওয়ার আপদ, এই বাপা ডাকা তোকে কে শিখিয়েছে বেকুব? এর জন্য তোর বাবার প্রতিটা কম, টান কম। তুই হলে পিওর বাঙালি জাতি। আব্বা ডাকবি, আব্বা, আর যেন না শুনি। বাবা কি তেড়া, তার থেকে দ্বিগুণ তেড়া। মিশাল একই রকম গম্ভীর গলায় বলল, পাপ্পা। মুত্তাকিন দাঁত কিরমির করে তাকায় সদ্য বিছানা থেকে নামা ইন্দুবালার দিকে। হ্যাঁ, দীর্ঘ অপেক্ষা। বাচ্চাও কালো হবে এমন অজস্র কুটিক্তি অপেক্ষা করে তার কোল জুড়ে এমন স্বর্গনীয় সৌন্দর্য নিয়ে একটা ছেলে সন্তান আসে। কিন্তু দুঃখের বিষয় হলো, সৌন্দর্যের মোড়ানো বাচ্চা ছেলেটি মা বলতে উন্মাদ, তবে রাতটুকু তার বাবার বুকে কাটাতে হয়। এটা সেই জন্মের পর থেকেই অভ্যাস। এ অভ্যাসে কখনো বিঘ্ন ঘটতে পারে না। যদি ঘটে তবে বাড়ির সকলকে সেই রাতের ঘুম বিসর্জন দিতে হবে। তাই এই ঝুঁকি মুত্তাকিন কখনো নেই না। ছেলে জেদের কাছে হার মেনে রোজ রাতে তাকে বুকে জড়িয়ে ঘুম পাড়াতে হয় এবং বুকেই ঘুমাতে দিতে হয়।
এই তেরা ব্রিটিশের বাচ্চা আসলো কোথা থেকে? না আছে বাপের প্রতি টান, আর না আছে জাতির প্রতি। মোত্তাকিনের কথায় ইন্দুবালা হাত খোপা করতে করতে ঘাড় ঘুরিয়ে তাকায়। থমথমে মুখে বলল, নিজের বাচ্চাকে এইসব উদ্ভট নামে ডাকছিস, লজ্জা করে না তোর? হ্যাঁ, আমার বাচ্চা? কে বলবে এটা আমার বাচ্চা? সারাদিন মায়ের আঁচল ধরে মেয়া করে বেড়াবে? ইন্দুর বাচ্চা এটা। যত ভালোবাসা আদর সব মায়ের জন্য। সারাদিনে তো বাপকে একবারও মনে পড়ে না। দিনের আলো ফোটা পর্যন্ত বাপ আপন, এরপর আর বাপকে চেনে না। ও কি জানে ওকে আনতে আমার অবদান কত? মোত্তাকিনের খোপে ভরা কণ্ঠ। আসলে ছেলেটার তার প্রতি আগ্রহ কম। তার যত আগ্রহ কৌতূহল গল্প সব মা জুড়ে। সে ছেলের আদর পায় ওই রাতের কিছু প্রহরে। এই ক্ষোভ নিয়েই মা ছেলের পেছনে সর্বদা লেগে থাকে সে। তবে আজ এই নিয়মে খানিক বিঘ্ন ঘটল। ঘুম থেকে উঠেই মিশাল বাবার বুক থেকে নেমে যায় না, বরং ঘাড়ের মাথায় গুজে শুয়ে থাকে। মোত্তাকিন তাকে বুকে জড়িয়ে বিছানা ছেড়ে নামে। কি হলো জনাব, মায়ের কাছে যাবেন না? নো পাপ্পা। আব্বা বল। ইউ আর সো নটি পাপ্পা। মিশাল ঘাড় থেকে মাথা তুলে তাকায় বাবার কুচকানো মুখ পানে। মুখ ধুতে যাবে মোত্তাকিন। বাথরুমে যাব, এখন কি সেখানেও নিয়ে যাব? ওকে। মিশাল বাধ্যগত ছেলে নয়, সাইজে নয়। মোত্তাকিন ভেবাচেকা খেয়ে যায়। ছেলে এত বাধ্যগত হলো কি করে? এত আস্ত একটা তেড়া। ইন্দুবালা মৃদু হেসে বেরিয়ে যায় কক্ষ থেকে। অগত্যা মোত্তাকিন ছেলেকে নিয়ে ওয়াশরুমে যায়। নিজেও ফ্রেশ হয়, ছেলেকেও ফ্রেশ করায়। বাথরুম থেকে বের হয়ে ছেলেকে মুছিয়ে পোশাক বদলে দেয় মোত্তাকিন। মিশাল হাসি মুখে তাকিয়ে রইল বাবার দিকে। মোত্তাকিন ভ্রু নাচিয়ে শুধায়, কি হলো জনাব, হাসছেন কেন? আই লাভ ইউ পাপ্পা। অনাকাঙ্ক্ষিত স্বীকারোক্তিতে মোত্তাকিন কুচকানো মুখশ্রী মসৃণ হয়। প্যান্ট পরাতে পরাতে মৃদু হেসে বলে, ভালোবাসেন? তো বাবাকে একটু আদর করে দিন তো। মোত্তাকিন গাল এগিয়ে দিল। মিশাল হাসি মুখে বাবার গালে তৎক্ষণাৎ ঠোঁট ছুঁয়ে দিল। তাতে অবাক মোত্তাকিন। ছেলেকে কোলে তুলে নিয়ে শুধায়, কি হলো আব্বা, হঠাৎ এত ভালোবাসা কেন দেখাচ্ছেন? মিশাল জবাব দেয় না, দুহাতে বাবার গলা জড়িয়ে ধরে বসে থাকে। বিশালকৃত অট্টালিকার বিশাল কক্ষ থেকে মোত্তাকিন লম্বা লম্বা পা ফেলে বের হতে হতে মোত্তাকিন হাঁট ছেড়ে ডাকলে, এই ইন্দু, কোথায় তুই? আমার মামনিকে পতা বলবে না। মিশাল চেঁচিয়ে উঠল রাগে। মিশাল তুই তোকারি পছন্দ করে না, অথচ মোত্তাকিন সেটাই বেশি করে। তবে মিশাল বড় হওয়ার মোত্তাকিন আর ইন্দুবালা দুজনেই চেষ্টা করছে একে অপরকে তুমি করে বলার। মোত্তাকিন জিভে কামড় দিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, ওগো শুনছো, কোথায় তুমি? হ্যাঁ গো শুনছি, বলুন। ঘরের বাইরে থেকে আওয়াজ শোনা যায়। মোত্তাকিন লম্বা লম্বা কদমে কক্ষ থেকে বের হতেই দৃষ্টি শীতল হয়ে আসলো। পা দুটো গতি হারায় করিডোরে বিশালকৃত একটা কেক সমেত দাঁড়িয়ে থাকে নিজের ভরা পরিবার দেখে। এক ভিন্ন প্রম্ভান্তের কারণে বুঝে সে ছেলের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। বিশাল গাল ভরে হেসে বলল, হ্যাপি বার্থডে পাপ্পা। মোত্তাকিন স্মিত হেসে ছেলের গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, ধন্যবাদ আব্বা। তা আপনি কি এর জন্যই আজ বাবাকে এত ভালোবাসছেন? বিশাল মাথা নেড়ে সায় জানায়। ফলস্বরূপ মোত্তাকিন খেপে যায়। সম্মুখে পরিবার রূপে দাঁড়িয়ে থাকা মা, বাবা, ভাইয়ের স্ত্রী সন্তান আর নিজের স্ত্রীর দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখেছ কত বড় রাজাকার, আমার খেয়ে পড়ে আমার বুকে ঘুমিয়ে সে মায়ের একনিষ্ঠ ভক্ত। মুহিত, ইতেজা আর মিরশাদ হো হো করে হেসে উঠল। 4.5 বছরের মায়ান সেই অনাচারে অনুভব করে বলল, চাচু, আমি তোমাকে ভালোবাসি তো। তুই আমার আসল ভালোবাসা বাপ, আয় বুকে আয়। আর এই নে ইন্দু, তোর আপদ তুই নে। মোত্তাকিন রেগে গিয়ে বলল, মিশাল এখন মোটেই যাবে না মায়ের কোলে। তাই সে দাঁত চেপে খিটমিট করে শক্ত করে বাবার কোলে চেপে বসে। মোত্তাকিন ছাড়ে না ছেলেকে, বুকে জড়িয়েই এগিয়ে যায়। কপাল কুঁচকে বলল, এসব কি বাচ্চাদের মতো কেক এনেছো তোমরা? কতদিন হলো কোনো বিশেষ দিন উদযাপন করি না, এসো কেক কাটো। মিরশাদ ছুরি এগিয়ে দিয়ে বলল,
মোত্তাকিন স্মিত হেসে ছেলের হাতে ছুরি ধরে কেক কাটতে নিলে আদুরে অদূরে দাঁড়িয়ে থাকে স্ত্রীর হাসিমাখা মুখের দিকে তাকায়, ইশারা করে বলে, এখানে আয়। সরব মধুমিতা ছেলের মাথায় চাটি মেরে বলল, আয় কি, বল আসো। মোত্তাকিন চাটি খেয়ে দাঁত কিরমির করে চাপা স্বরে ব্যঙ্গ করে বলল, ওগো এদিকে আসো, দয়া করে কেকটা আমার সাথে কাটো। অনু ফিক করে হেসে উঠল সেই ব্যঙ্গ শুনে। ইন্দুবালা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায়। স্বামী সন্তানের সাথে মিলে কেক কাটে, অতঃপর ভরা পরিবার মিলে একটা সুন্দর হাসিমাখা প্রভাত উপভোগ করে। ভরা পরিবার, যেই পরিবারে এখন মোত্তাকিনের বাবা মা ভাই, তার স্ত্রী সন্তান থেকে শুরু করে নিজের ছোট্ট পরিবারটাও রয়েছে। ফেলে আসা সেই বিদঘুটে দিনগুলোর পরে তারা সবাই একে অপরকে ক্ষমা করতে শিখেছে, কম্প্রোমাইজ করতে শিখেছে, ভালোবাসতে শিখেছে। রাজনীতি ছেড়ে 3 বাপ ছেলে মিলে নিজেদেরকে পরিশ্রম দ্বারা সফলতার এক অন্য শিখরে দাঁড় করিয়েছে, যেখানে নেই কোনো পিছুটান, শত্রু, দুর্নীতির ছোঁয়া, নেই কোনো দৈহিক বর্ণের তারতম্য। সেই দিন মোহিত ইর্তেজাকে আর ফিরিয়ে দেয়নি মধুমিতা। শেষ বয়সে এসে তারা সকলে মিলে একটা পরিপূর্ণ সুখী পরিবার গড়েছে। শেষটা এমন ছিল, একটু প্রেমময়, একটু বর্ণহীন। হ্যালো গাইস, দীর্ঘ অপেক্ষার পর আমার কাছে সময়টা অনেকটাই দীর্ঘ, কারণ এই গল্পটা পড়তে আমার অনেকটা আটকে গেছে, বাধাগ্রস্ত হয়েছে। বাট গল্পটা এখানেই শেষ হচ্ছে, এটাই শেষ পর্ব। তো এই গল্পটা পড়তে আমি কেন জানি না আমার অনেকটাই আটকে গেছে, বাধাগ্রস্ত হয়েছে, তার জন্য আপনারা ক্ষমা করবেন। এই গল্পটাই নয়, প্রায় গল্প আমার আটকে যায় পড়তে গেলে, বাট এইটা একটু বেশি আটকে গেছে। তবে হ্যাঁ, এখানে বানান ভুল ছিল, শুধু আমার আটকে যাওয়ার কারণে নয়। তবে আমি বলবো আমার বেশি আটকেছে, তার জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তবে গল্পটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, সত্যি বলতে খুবই ভালো লেগেছে। একটি কালো মেয়ের জীবন কাহিনী নিয়ে লেখা, তো আমার কাছে অনেকটাই সুন্দর লেগেছে। আপনারা চাইলে শুনতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।